আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, সহকারী অধ্যাপক সমাজকর্ম, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে ভালো এবং নিরাপদ আছো। তোমরা নিশ্চয়ই জানো, ক্ষুদ্র একটি ভাইরাসের নিকট আজ সমগ্র বিশ্ব অসহায়। কে জানতো ক্ষুদ্র এই ভাইরাসটির নিকট সমগ্র বিশ্ব আজ স্তম্ভিত হয়ে যাবে? তবে পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, শিক্ষা কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মহাসড়কে আজ আমরা উঠে পড়েছি। তার ধারাবাহিকতায় তোমাদের এই অনলাইন ক্লাসগুলো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডের দেখছো 3টি বৃত্তাকার ডায়াগ্রাম। একটিতে লেখা আছে ইন্টার্নশিপ। তোমরা জানো, চিকিৎসাবিদ্যায় সফলতা বা চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করতে হলে তাকে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পর তাকে ইন্টার্নশিপ করতে হয়। অনুরূপভাবে আইনবিদ্যায়ও তাকে অ্যাপ্রেন্টিস, নোভিস বা জুনিয়র হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করতে হয়। আর এই ডায়াগ্রামে ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড প্র্যাকটিস তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজকর্মে ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড প্র্যাকটিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক সমাজকর্ম দ্বিতীয় পত্র, অধ্যায় 9, সমাজকর্ম শিক্ষায় মাঠকর্ম ও অনুশীলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় তোমরা জানতে পারবে সমাজকর্মে মাঠকর্মের ধারণা ও উদ্দেশ্য, মাঠকর্মের নীতিমালা জানবে, মাঠকর্মের গুরুত্ব বর্ণনা করতে পারবে, মাঠকর্মের ধরন ব্যাখ্যা করতে পারবে, মাঠকর্মের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাঠকর্ম সমাজকর্ম শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঠকর্ম ব্যতীত সমাজকর্ম শিক্ষা সম্ভব নয়। এটি সমাজকর্ম শিক্ষার এমন একটি দিক যাতে প্রাথমিক পর্যায়ে শ্রেণী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা সরাসরি ক্লায়েন্টের সঙ্গে অনুশীলন করা হয়। প্রফেসর মোমেনের মতে, মাঠকর্ম হলো একজন সমাজকর্মের ছাত্রকে স্বাধীনভাবে পেশাগত কার্য সম্পাদন এবং সঠিক দায়িত্ব ও কার্যাবলীর মাধ্যমে নিজস্ব যোগ্যতা ও দক্ষতার উন্নয়নে সাহায্য ও দিক নির্দেশনা দেয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে সমাজকর্মে মাঠকর্মের প্রক্রিয়া আলোচনা করব। তোমরা জানো, মাঠকর্ম হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত 3টি মৌলিক ধাপ অনুসরণ করা হয়। প্রথম হচ্ছে লটারির মাধ্যমে 10 থেকে 15 জনের দলকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়। এরপর দ্বিতীয় ধাপটি হচ্ছে বিভাগীয় তত্ত্বাবধায়কের অধীনে তাদেরকে 60 কর্মদিবস বা 75 কর্মদিবস পেশাগত জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ ঘটাতে হয়। তারপর তৃতীয় ধাপে তাদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে কিনা তা প্রতিবেদন আকারে উপস্থাপন করতে হয়। পরিশেষে 2 তত্ত্বাবধায়কদ্বয় কর্তৃক এই প্রতিবেদন মূল্যায়ন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা ফিল্ড ওয়ার্ক বা মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য জানব।
তোমরা একটা বিষয় জেনে রাখবে, ফিল্ড ওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকর্ম শিক্ষা সমাপন। এর মূল উদ্দেশ্য দক্ষ সমাজকর্মী তৈরি করা। এছাড়াও মাঠকর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ সময় যে তাত্ত্বিক জ্ঞান অর্জন করা হয়েছে সেগুলা বাস্তবে প্রয়োগ করা, তাত্ত্বিক জ্ঞান সমূহ সমাজের বাস্তব অবস্থার সাথে সমন্বয় ঘটানো যায় কিনা সে সম্পর্কে তথ্য নেওয়া, ক্লাসরুমের শিক্ষা বাস্তবে প্রয়োগ করা যায় কিনা সেজন্য হাতে কলমে শিক্ষা অর্জন করা, পেশাগত দক্ষতা ও নৈপুণ্য অর্জনের প্রশিক্ষণ গ্রহণ করা, সমাজকর্মের পদ্ধতি ও কৌশলের প্রয়োগ ঘটানো, শিক্ষার্থীদের মধ্যে কর্মস্পৃহা জাগ্রত করা, নিয়মানুবর্তিতা ও দায়িত্ববোধ জাগ্রত করা এবং সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ কৌশল রেকর্ডিং, সে রেকর্ডিং এর সফল প্রয়োগ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা জানব মাঠকর্মের ধরন। মাঠকর্ম সাধারণত দুটি ধরনের। একটি হচ্ছে ব্লক ফিল্ড ওয়ার্ক বা নির্দিষ্ট মাঠকর্ম। এই ক্ষেত্রে একজন তত্ত্বাবধায়কের অধীনে নির্দিষ্ট সংস্থায় নির্দিষ্ট সময়ে তাদের শ্রেণীকক্ষের জ্ঞান বাস্তবে প্রয়োগ করা হয়। সাধারণত আমাদের দেশের সমাজকর্ম শিক্ষায় এই ধরনের ফিল্ড ওয়ার্ক করা হয়। দ্বিতীয়ত হচ্ছে কনকারেন্ট ফিল্ড ওয়ার্ক বা চলমান মাঠকর্ম। এই ধরনের মাঠকর্মে তাত্ত্বিক এবং বাস্তব জ্ঞান একই সাথে অর্জিত হয়। সাধারণত উন্নত বিশ্বে এই ধরনের মাঠকর্ম অনুশীলন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা মাঠকর্মের নীতিমালা জানব। মাঠকর্মে তত্ত্বাবধায়ককে যেমন কতিপয় নীতিমালা অনুশীলন করতে হয়, ঠিক তেমনি প্রশিক্ষণার্থীকেও কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। এই পর্যায়ে আমরা প্রশিক্ষণার্থীকে যেসব নীতিমালা অনুসরণ করতে হয় তা উল্লেখ করছি। ক্লায়েন্টকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। এরপর পেশাগত সম্পর্ক স্থাপনের নীতি অনুসরণ করতে হবে। তৃতীয়ত অংশগ্রহণ নীতি। মাঠকর্মের ক্লায়েন্টের সমস্যা সমাধানে ক্লায়েন্টকে কার্যকরভাবে অংশগ্রহণ করাতে হবে। সমস্যার সাথে জড়িত সকলে যাতে অংশগ্রহণ করে, সেটাই হচ্ছে ক্লায়েন্টের অংশগ্রহণ নীতি। এরপর সাহায্যের থেকে মূল্য এবং মর্যাদা দেওয়ার নীতি। সাহায্য গ্রহণের জন্য যেসব ক্লায়েন্ট আসবে তাদেরকে তাদের ব্যক্তি মর্যাদাকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের সাথে যোগাযোগ রক্ষা করার নীতি। এরপর হচ্ছে তাদের ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলা প্রকাশ না করার নীতি। তারপর আত্মসচেতনতার নীতি, সম্পদের সদ্ব্যবহার নীতি। আমাদের সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম চাহিদা পূরণের ক্ষেত্রে সম্পদের যথাযথ ব্যবহারের নীতিকে গুরুত্ব দিতে হয়। তারপর সকলকে সমান চোখে দেখার নীতি এবং সর্বশেষে নমনীয় কর্মকাঠামো নীতি। মাঠকর্মের এই নীতিতে কার্যক্রমের ক্ষেত্রে কোনো কঠোর অবস্থানে থাকা যাবে না। স্থান, কাল, পাত্র এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে মাঠকর্মীকে কিছু নমনীয় পরিস্থিতি, নমনীয় কর্মকাঠামো অনুসরণ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠকর্মের ক্ষেত্রগুলা উল্লেখ করব। শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানে তাদের মাঠকর্ম সম্পাদন করে তাই মাঠকর্মের ক্ষেত্র। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর রয়েছে বিভিন্ন সংশোধনমূলক কেন্দ্র, বৃদ্ধ নিবাস। কারণ
বয়স্কদের সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে। এই বয়স্কদের সমস্যার সমাধানের জন্য বৃদ্ধ নিবাসে সমাজকর্ম অনুশীলনের যথেষ্ট সুযোগ রয়েছে। সমষ্টি সেবা বলতে বোঝানো হয়েছে RSS USS যে কর্মসূচি, সেগুলোতে মাঠকর্ম অনুশীলনের যথেষ্ট সুযোগ আছে। উন্নয়নধর্মী এজেন্সি, NGO, উন্নয়নধর্মী এজেন্সি, তারপরে রয়েছে নারী কল্যাণ, পুনর্বাসন কেন্দ্র, পরিবার কল্যাণ, হাসপাতাল সমাজসেবা, যুব কল্যাণ, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, শিশু কল্যাণ। এইসব ক্ষেত্রে মাঠকর্মের যথেষ্ট সুযোগ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মে মাঠকর্ম অনুশীলন সম্পর্কে আলোচনা শুনলাম, জানলাম। এই পর্যায়ে এই আলোচনা থেকে সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্নসমূহ উল্লেখ করব। মাঠকর্ম কত কর্মদিবস? মাঠকর্ম কত কর্মঘণ্টা? মাঠকর্ম কি? কোন শ্রেণীতে মাঠকর্ম বাধ্যতামূলক? মাঠকর্মের ধরন কয়টি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখব। মাঠকর্ম বলতে কি বোঝায়? অনুশীলনধর্মী শিক্ষা কি? চলমান মাঠকর্ম কি? আমাদের দেশের সমাজকর্ম শিক্ষায় কোন ধরনের মাঠকর্ম প্রচলিত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অনুশীলন দেখব। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটি আমরা দেখি। প্রফেসর মোমেন সমাজকর্ম ক্লাসে বলেন, আজকের আলোচ্য বিষয়টি সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে সফলভাবে প্রয়োগ করে সমাজকর্মী হিসাবে সনদ অর্জন করে। এই উদ্দীপকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বিষয়টিকে আমরা বেশি গুরুত্ব দিব। এখানে প্রয়োগমূলক দিক হচ্ছে উদ্দীপকের সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কোন দিকটিকে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো উদ্দীপকে সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফিল্ড ওয়ার্ক, মাঠ কর্মকে উল্লেখ করা হয়েছে। কারণ উদ্দীপকে বলা হয়েছে এটি জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে সফল প্রয়োগ করে সমাজকর্মী হিসেবে সনদ অর্জন করে। তাহলে দেখা যাচ্ছে একজন সমাজকর্মীকে সমাজকর্মী হিসাবে সনদ অর্জন করতে হলে তাকে অবশ্যই তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি তাত্ত্বিক জ্ঞান বাস্তবে সফলভাবে প্রয়োগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উচ্চতর দক্ষতার অংশে যাব। উচ্চতর দক্ষতায় বলা হয়েছে সমাজকর্মের সনদ অর্জন এটি যথাযথ সম্পাদনের উপর নির্ভর করে মতামত দাও। এখানে সমাজকর্মের সনদ অর্জনের প্রক্রিয়াটি উপলব্ধি হৃদয়ঙ্গম করার পর কিভাবে সমাজকর্মের সনদ অর্জন করা হয় সে ব্যাপারে মতামত দিতে বলা হয়েছে। এটি একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা এই অধ্যায় থেকে বাসায় অনুশীলন করবে। আর এই অধ্যায় থেকে একটি প্রশ্ন সৃজনশীল থাকবে। তোমরা একটা বিষয় মনে রাখবে, যেহেতু এটি সর্বশেষ অধ্যায়, স্বাভাবিকভাবে পরীক্ষার প্রশ্নের শেষের দিকের উদ্দীপক হবে এই অধ্যায় থেকে। তোমরা আশা করি তোমরা কিছুটা উপলব্ধি করতে পারবে বিষয়টা। আর যে কথাটি না বললেই নয়, তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। তোমরা জানো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস অনলাইন কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাস সমূহ নির্ধারিত পেজে আপলোড দেওয়া হয়েছে।
তোমরা সেগুলো দেখবে। আর তারপরেও যদি কোনো সমস্যা তোমরা অনুভব করো তাহলে বিভাগীয় শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। আশা করি তোমরা আজকের ক্লাসে উপকৃত হয়েছ। ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আমার বাংলাদেশ ভালো থাকুক। আমাকে দোয়া করবে। আসসালামু আলাইকুম।